এই জঙ্গলের রাজা আমি। কেউ মানুক আর না মানুক তাতে আমার কিছু যায় আসে না। সবাইকে ভয় দেখাতে আমার বেশ ভালো লাগে। যাই, আর জঙ্গলের দুর্বল পশুগুলোর কাছে গিয়ে একটু নিজের শক্তির পরিচয় দিয়ে আসি। এই কথা বলে সিংহ গর্জন করতে করতে জঙ্গলের ভেতর এগিয়ে গেল। তার পায়ের শব্দ শুনেই জঙ্গলের ছোট ছোট প্রাণীরা ভয় পেতে লাগলো। ওই দেখো, তোমরা সবাই কি শুনতে পাচ্ছ? রাজার হুংকার শোনা যাচ্ছে। তার মানে ও এদিকেই আসছে। হ্যাঁ, আজ আবার কার পালা সেটা উপরওয়ালাই ভালো করে জানেন। হঠাৎ ঝোপের আড়াল থেকে দুটি হরিণ দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আমাদের নিষ্ঠুর রাজা এদিকেই আসছে। আমরা একটু আগেই দেখেছি। আজ যদি আমাদের মধ্যে কাউকে একবার ধরে ফেলে তাহলে আর তার রক্ষা নেই। শুধু শক্তি দেখিয়ে কি রাজা হওয়া যায়? রাজা তো সেই যে সবাইকে রক্ষা করে। আর আমাদের রাজা তো শুধু সবার উপরে অত্যাচার করতেই ব্যস্ত থাকে। আর এদিকে সিংহ গর্জন করতে করতে তাদের দিকেই এগিয়ে আসছিল। একদল পাখি হঠাৎ আকাশে উড়ে গেল। হরিণের দল আতঙ্কে ছোটাছুটি শুরু করে দিল। আর এদিকে ঠিক তখনই দূরের একটা পুরনো বটগাছের গর্ত থেকে একটি বুড়ো কচ্ছপ বাঁদর ও খরগোশদের দিকে এগিয়ে আসে। তোমরা ভয় পেও না, অহংকার বেশি দিন টেকে না। আজ যেই শক্তির জন্য ও সবার উপরে জুলুম করছে, তার জন্য তাকে একদিন শাস্তি পেতেই হবে। কিন্তু কে দেবে তাকে সেই শাস্তি? সিংহের সামনে দাঁড়ানোর মতো সাহস কার আছে? সময়ই সবচেয়ে বড় শিক্ষক। সময় ওকে তার প্রাপ্য শাস্তি দেবে। ঠিক তখনই গর্জন করতে করতে সিংহ সেখানে এসে পৌঁছালো। খরগোশ, বাঁদর, গাধা সবাই দৌড়াতে শুরু করে। আমার এক গর্জনেই পুরো জঙ্গল কাঁপতে শুরু করে। সবাই কেমন ভীতুর মতো আমাকে দেখি পালিয়ে গেল। তারপর রাজা হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে আসে। আর সে দেখতে পায় একটি শিয়াল নদীর জল খাচ্ছে। এই শিয়াল, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস না কেন? ভয় কেন পাবো রাজামশাই? যে সত্যিকারের শক্তিশালী সে কখনো দুর্বলদের ভয় দেখায় না। শিয়ালের এই কথা শুনে সিংহ অনেক রেগে যায়। তুই আমাকে অপমান করছিস? না রাজামশাই, শুধু একটা সত্যি কথা বললাম। আজ আমার মোডটা অনেক ভালো, তাই তোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু ভবিষ্যতে আর ছেড়ে দেব না, মনে রাখিস। এই কথা বলে সিংহ তখন সেখান থেকে চলে যায়। আর এদিকে শেয়ালও নদীর পাড় থেকে জঙ্গলের বাকি পশুদের কাছে চলে আসে। তারপর সে নদীর পাড়ে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জঙ্গলের বাকি পশুদের বলতে শুরু করে। শেয়াল ভাই, তুমি কি সত্যিই আমাদের রাজাকে ভয় পাওনি? একেবারেই যে ভয় পাইনি তা বলবো না। ভয় তো পেয়েছিলাম, কিন্তু সব সময় ভয় পেয়ে চুপ করে থাকলে অন্যায় আরও বেড়ে যায়। কিন্তু সেই জঙ্গলের ঠিক পাশেই দিরাজপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। আর সেই গ্রামে অমল নামের একটি গরিব কাঠুরে তার বৃদ্ধ মায়ের সাথে বাস করত। অমল অনেক সৎ ও ভালো একটি মানুষ ছিল। সে পশু পাখিদের অনেক বেশি ভালোবাসত। অমলের কাছে কয়েকটি ছাগল ও গরু ছিল, যাদের সে খুব ভালোবাসত এবং যত্ন আত্তি করত। মা, আমি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি। বাড়ি ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে যাবে। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। ছেলের ডাক শুনে প্রমিতা দেবী তখন ঘর থেকে বেরিয়ে আসেন। এক্ষুনি চলে যাবি বাবা? ঘরে একটু মুড়ি পড়ে আছে, মুড়ি আর জল খেয়ে যা। না মা, এখন আর খাবার খাওয়ার সময় নেই। বেলা তো অনেক হলো, আমাকে এখন কাঠ কাটতে যেতে হবে। তাহলে এখন আমি আসি মা, তুমি সাবধানে থেকো। ঠিক আছে বাবা, সাবধানে যাস। এই কথা বলে অমল তার কুড়ালটিকে সাথে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
আর এইভাবেই কাঠ কাটতে কাটতে সারা দিন পেরিয়ে যায়। রাত হয়ে আসলে অমল তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখনই সে রাস্তায় দাঁড়িয়ে কিছু লোকের কথা শুনতে পায়। আজকে যদি কোনো শক্তিশালী বড় পশু শিকার করতে পারি আমরা, তাহলে আমাদের অনেক লাভ হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমিও আজ বাজারে শুনতে পেয়েছি কিছু লোক নাকি অনেক শক্তিশালী পশু কিনতে চাইছে। এর জন্য নাকি ওরা দ্বিগুণ টাকা দিতেও রাজি আছে। তাহলে তো আজ খালি হাতে ফিরলে একদম চলবে না। বড় কোনো শিকার চাই, এমন কিছু যেটা পুরো বাজারে সবার নজর কেড়ে নেবে, আর তার সাথে সাথে আমাদের পকেটেও অনেক টাকা কড়ি আসবে। এই সমস্ত কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা অমল ভীষণ অস্বস্তি অনুভব করল। আসলে তাদের গ্রাম দিনের বেলা বাইরে থেকে যতটা সুন্দর দেখায়, রাতের বেলা ততটাই ভয়ানক হয়ে ওঠে। কারণ তাদের গ্রামের বেশিরভাগ মানুষই পশু শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। তোমরা কি পাগল হয়ে গেছো? প্রাণীদের মেরে টাকা রোজগার করা কোনো সাহসিকতা নয়, এটা পাপ। আরে অমল, তুই আবার শুরু করলি। টাকা দেখলে তোর সব দয়া মায়া এক নিমিষেই উধাও হয়ে যাবে। না, নিরীহ প্রাণীদের কষ্ট দিয়ে যে টাকা আসে সেই টাকা কখনো শান্তি দেয় না। তাহলে তুই বাড়িতে বসে থাক আর কাঠ কেটে নিজের সংসার টেনে টুনে চালা। আমরা কিন্তু আজ বড় শিকার নিয়েই ফিরব, আর কাল সকালে সেটা বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করব। এই কথা বলে শিকারীরা পশু ধরার ফাঁদ ও আরও প্রয়োজনীয় জিনিস নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। আমার মনে হয় ফাঁদটিকে পাতার জন্য এই জায়গাটাই সবচেয়ে ভালো হবে, কারণ জায়গাটিকে দেখে মনে হচ্ছে এখানে অনেক পশুর আনাগোনা হয়। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। চল তাড়াতাড়ি করে ফাঁদটিকে ঠিক করে এখানে বসিয়ে দিই। তারপর তাদের মধ্যে থেকে একজন ফাঁদের ভেতর এক টুকরো কাঁচা মাংস রেখে সেটিকে একটি জায়গায় ভালোভাবে বসিয়ে দেয়। আমার মনে হয় জালটিকে কিছু শুকনো লতাপাতা দিয়ে ঢেকে দিলে ভালো হবে, তাহলে প্রাণীরা সহজেই এই জালে ধরা পড়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো আমরা কিছু শুকনো লতাপাতা খুঁজে নিয়ে আসি। তারপর তারা কিছু শুকনো লতাপাতা দিয়ে সেই খাঁচাটিকে ভালোভাবে ঢেকে দেয়। আমাদের কাজ শেষ। চলো আমরা এখন বাড়ি ফিরে যাই। কাল সকালে এসে দেখা যাবে ফাঁদে কি পশু আটকা পড়েছে। আর এদিকে জঙ্গলের একটি গুহার সামনে সিংহকে দেখা যায়। আজ সবাইকে ভালোই ভয় দেখিয়েছি। এই জঙ্গলে আমার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। পেটে অনেক খিদে লেগেছে। দেখি তো আশেপাশে কিছু শিকারের জন্য পাই কিনা। আর এদিকে একটি হরিণের বাচ্চা শিকারীদের পেতে রাখা সেই ফাঁদের সামনে এসে উপস্থিত হয়। বাহ, এখানেই মাংসটাকে রেখে গেল। যাই হোক বাবা, আমার এত চিন্তা করার দরকার নেই। আমি বরং এখানে কেউ আসার আগেই মাংসটা খেয়ে ফেলি। এই কথা বলে হরিণের বাচ্চাটি সেই খাঁচার দিকে এগিয়ে যায়। আর সেই খাঁচার ভেতর ঢুকতেই খাঁচার দরজাটি বন্ধ হয়ে যায়। হরিণের বাচ্চাটি অনেক ভয় পেয়ে যায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি ফাঁদে আটকে পড়েছি, আমাকে এখান থেকে উদ্ধার করো। সিংহ যখন খাবার খুঁজছিল ঠিক তখনই সে হরিণের গলার আওয়াজ শুনতে পায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এটা তো একটি হরিণের চিৎকার বলে মনে হচ্ছে। আওয়াজটা তো ওই দিক থেকে আসছে। দেখি আসি তো কি হলো। হরিণের গলার আওয়াজ অনুসরণ করে সে শেষ পর্যন্ত সেই খাঁচার সামনে এসে উপস্থিত হয়। হে কি রে, তুই দেখি ফাঁদে আটকা পড়ে গেছিস। হ্যাঁ মহারাজ, আমি ফাঁদে আটকে পড়েছি, দয়া করে আমাকে এখান থেকে উদ্ধার করুন। তুই ভাবলি কি করে আমি তোকে সাহায্য করব? মহারাজ, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু আমি যদি এখানে থাকি সকালে মানুষ এসে আমাকে মেরে ফেলবে। দয়া করুন আমার উপরে। দুর্বলদের পরিণতি এমনই হয়। জঙ্গলে বাঁচতে হলে
শক্তি লাগে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি মহারাজ, আমায় একা ফেলে যাবেন না মহারাজ। কিন্তু সিংহ হরিণের কোনো কথা না শুনেই তাকে সেখানে একা ফেলে রেখে চলে যায়। পরের দিন সকাল হতেই দুজন শিকারী তাদের পেতে রাখা ফাঁদের সামনে এসে উপস্থিত হয়। আমার মনে হয় জালে অনেক বড় কোনো পশু ধরা পড়েছে। দাঁড়া, লতা পাতাগুলি পরিষ্কার করে দেখি। কি রে, এটা তো ছোট একটা হরিণ ধরা পড়েছে। এটাকে বিক্রি করে তো আমাদের তিনজনের মধ্যে কারুর পকেটই ঠিকভাবে ভরবে না। আমিও তো তাই দেখছি। আমার মনে হয় শুকনো লতাপাতা দেখেই হরিণটি এখানে এসেছিল আর এই ফাঁদে আটকে পড়েছে। কিন্তু কিছু করার নেই, যেটা ধরা পড়েছে সেটা নিয়েই বাজারে যেতে হবে। আর এদিকে জঙ্গলে হরিণী তার ছেলেকে পুরো জঙ্গলে খুঁজতে শুরু করে। হাতি ভাই, তুমি কি আমার ছেলেকে কোথাও দেখেছ? আমি আমার ছেলেকে কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না। আমার অনেক চিন্তা হচ্ছে ওর জন্য। না হরিণী, আমি তো তোমার বাচ্চাকে দেখিনি। দেখো ভালো করে, জঙ্গলের মধ্যেই কোথাও আছে হয়তো। বন্ধুরা, আমি আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না কাল রাত থেকে। তোমরা কেউ কি ওকে দেখেছ? আমার অনেক চিন্তা হচ্ছে ওর জন্য। না হরিণী, আমরা তো ওকে কোথাও দেখিনি। আমার মনে হয় ও জঙ্গলেই কোথাও আছে। চিন্তা করো না, চলে আসবে তোমার ছেলে তোমার কাছে। তুমি আর কোনো দিনও তোমার ছেলেকে খুঁজে পাবে না হরিণী। এটা আপনি কি বলছেন রাজামশাই? কাল রাতে আমি নিজের চোখে দেখেছি তোর ছেলে মানুষের ফাঁদে পড়েছিল। আর এখন পর্যন্ত যদি ওকে মানুষ নিয়ে গিয়ে থাকে, তাহলে এতক্ষণে ওরা তোর ছেলেকে মেরে বাজারে বিক্রি করে দিয়েছে। না না, আমার ছেলেটার কিছু হতে পারে না। আপনি তো জঙ্গলের রাজা, আপনি ওকে বাঁচালেন না কেন রাজামশাই? দুর্বলদের জন্য আমার কোনো দয়া নেই। যে নিজেকে বাঁচাতে পারে না, তার নিজেরও বাঁচার কোনো অধিকার নেই। এই কথা বলে সিংহ তখন সেখান থেকে চলে যায়। তোমরা দেখলে আমাদের রাজামশাই কতটা নিষ্ঠুর। আজ ওনার এই নিষ্ঠুরতার জন্যই আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। আমি ওনাকে কখনো ক্ষমা করব না। সিংহের কথা শুনি সবার অনেক বেশি খারাপ লাগে হরিণীর বাচ্চার জন্য। তারা কি বলে হরিণীকে সান্ত্বনা দিবে বুঝতে পারে না। আর এদিকে শিকারীরা যখন হরিণের বাচ্চাটিকে বাজারে নিয়ে যাচ্ছিল, অমল তখন তাদের হাতে হরিণের ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। তার হরিণের ছোট বাচ্চাটির জন্য অনেক খারাপ লাগে, কিন্তু কোনো উপায় না থাকায় অমল তার বাড়িতে চলে আসে আর তার মাকে বলে, মা, আমাকে দুটো খেতে দাও। জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই কাঠ কেটে কি আমাদের সংসার চলবে রে? ঘরে রান্না করার মতো কিছুই নেই। তুমি তো জানো মা, কাঠ কাটা ছাড়া আর কোনো কাজ এই গ্রামে করার মতো নেই। তাই আমাকে এই কাজটাই করতে হবে। কে বলেছে আর কোনো কাজ নেই? গ্রামের বাকি লোকেদের মতো তুইও তো শিকার করতে পারিস। তাহলে আমাদের সংসারের হালটা অল্প হলেও ঠিক হবে। না মা, তুমি ভালো করেই জানো পশু হত্যা আমি পছন্দ করি না। কিন্তু তুমি কোনো চিন্তা করো না মা, আমি দেখি বাজার থেকে কিছু নিয়ে আসতে পারি কিনা। তারপর অমল বাজারে চলে যায়। কিন্তু ঠিক তখনই সে একটি কসাইয়ের দোকানের সামনে সকালের হরিণের বাচ্চাটিকে দেখতে পায়। তখন সে কসাই ও দোকানের একজন ক্রেতার কিছু কথোপকথন শুনতে পায়। হ্যাঁ সাহেব, আজ সকালেই শিকারীরা এই হরিণের বাচ্চাটাকে দিয়ে গেছে। দেখে মনে হচ্ছে এর মাংস খেতে অনেক সুস্বাদু হবে। সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু দামটা একটু কম সম হলে ভালো হয়। না সাহেব, দাম তো কমানো যাবে না। এমন মাংস আপনি বাজারের আর কোনো দোকানে পাবেন না। ঠিক আছে, কিন্তু বাজারে কি আর এর চেয়ে কোনো বড় শক্তিশালী পশু পাবো না?
ধৈর্য ধরুন সাহেব, আমি আজই শিকারীদের সাথে কথা বলবো। আপনি যা চাইছেন তা পেয়ে যাবেন, শুধু আমাদের পকেটটা ঠিকমতো ভরে দিলেই হবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি যেমন চাইছি এটা পেলে আমি তার দ্বিগুণ দাম দেব তোমাকে। তাদের এই সব কথা শুনে অমলের অনেক খারাপ লাগে। মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? মানুষের এতটা নিষ্ঠুর হওয়া ঠিক নয়। তারপর অমল বাজারে অন্য একটি দোকানে চলে যায়। আরে অমল যে, এসো এসো, বলো কি নেবে? আজ বাজারে সব তাজা তাজা সবজি নিয়ে এসেছি। বাজারের আর কোথাও এত তাজা সবজি পাবে না। হ্যাঁ কাকা, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কাকা আজকে আমার কাছে সবজি কেনার মতো টাকা নেই, তাই আমি ধারে সবজি নিতে এসেছি আপনার কাছ থেকে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি 2-1 দিনের মধ্যেই আপনার টাকা দিয়ে যাব আমি। না অমল, ধারে তো আমি তোমায় সবজি দিতে পারবো না। এখন আমি যদি তোমায় ধারে সবজি দিই, বাজারের আরও খরিদ্দার আমার কাছে ধারে সবজি চাইতে শুরু করবে। এতে আমার ব্যবসার অনেক লস হয়ে যাবে। দোকানির এই কথা শুনে অমল কি বলবে কিছু বুঝতে পারে না, তাই সে তখন সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে এসে অমল তার অতীতের কথা ভাবতে শুরু করে। আসলে অমলের বাবাও একজন পশু শিকারী ছিলেন। একদিন তিনি জঙ্গলে অমলকে সাথে নিয়ে শিকার করতে যান, আর ভাগ্যবশত ওই দিন তাদের ফাঁদে একটি সিংহের বাচ্চা আটকা পড়ে যায়। অমলের বাবা এতে অনেক খুশি হন। বাহ, আজ তো দেখছি একটি সিংহের বাচ্চা আমার ফাঁদে পড়েছে। এটাকে বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাওয়া যাবে। এটাকে চড়া দামে আমি বাজারে বিক্রি করব। তিনি যখন সেই বাচ্চাটিকে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন অমল তার পেছনে একটি সিংহের গর্জনের আওয়াজ শুনতে পায়। সে দেখে তার ঠিক পিছনেই একটি সিংহ অসহায় চোখে তার বাবার যাওয়ার দিকে তাকিয়ে আছে। অমল ভয় পেলেও তার বাবাকে ডাক দেয় না, কারণ সে বুঝতে পারে বাচ্চাটি সেই সিংহের। সিংহটির জন্য তার অনেক মায়া হয়। তোমার বাচ্চাকে তো আমি বাঁচাতে পারবো না, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, তুমি কোনো দিনও বিপদে পড়লে, আমার যদি সামর্থ্য থাকে তোমাকে বাঁচানোর, আমার নিজের প্রাণ দিয়ে হলেও তোমার জীবন বাঁচাবো। অমল দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব পুরনো কথাই ভাবছিল। না, এভাবে তো চলতে দেওয়া যায় না। আমি না খেয়ে থাকতে পারলেও মায়ের তো অনেক বয়স হয়েছে। মাকে এভাবে দিনের পর দিন না খাইয়ে কিভাবে রাখি আমি? আমাকে কিছু একটা করতে হবে। আমি আজ রাতে জঙ্গলে কাঠ কাটতে যাব, তাহলে সকাল হওয়ার আগ পর্যন্ত প্রায় অনেকগুলি কাঠ কেটে ফেলতে পারবো। তারপর সেই কাঠ বিক্রি করে ঘরে বাজার নিয়ে আসব। আর এদিকে আমরা জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে কচ্ছপ একদল পশুকে একটি গল্প শোনাচ্ছে। আজ আমি তোমাদের একটি গল্প বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো। আমাদের রাজা আগে এমন নিষ্ঠুর ছিলেন না, কিন্তু তার সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যা রাজাকে এমন নিষ্ঠুর হতে বাধ্য করে। কি এমন হয়েছিল আমাদের রাজামশাইয়ের সাথে? রাজা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে এই জঙ্গলে থাকতেন, কিন্তু একদিন একদল শিকারী এসে তার স্ত্রীকে শিকার করে নিয়ে যায়। এতে উনি অনেক ভেঙে পড়েন, কিন্তু নিজের সন্তানের কথা ভেবে তিনি নিজেকে সামলে নেন। কিন্তু একদিন রাতে আরেকটি শিকারী এসে তার সন্তানকেও শিকার করে নিয়ে যায়, আর তারপর থেকেই আমাদের রাজা এত নিষ্ঠুর হয়ে ওঠেন। সত্যি আমাদের রাজামশাইয়ের সাথে অনেক খারাপ হয়েছে, কিন্তু এতে তো জঙ্গলের পশুদের কোনো দোষ নেই। তাহলে তিনি জঙ্গলের পশুদের উপর এমন অত্যাচার কেন করছেন? এটা তিনি আমাদের সাথে অন্যায় করছেন। হ্যাঁ, আমিও খরগোশের সাথে একমত। সত্যি আমাদের রাজার সাথে যা হয়েছে তা অতি দুঃখজনক, কিন্তু তাই বলে উনি আমাদের উপর এমন অত্যাচার করতে পারেন না।
তারপর আমরা আবার গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে সকালের সেই কসাই গ্রামের শিকারীদের সাথে কথা বলছে। শুনো, আজ বাজারেই একজন সাহিব এসেছিলেন। তিনি বড় ও শক্তিশালী পশু চাইছেন। এও বলেছেন উনি তার জন্য দ্বিগুণ দাম দিতেও রাজি আছেন। তাই নাকি? এটা তো খুব ভালো খবর। আমিও একবার শুনেছিলাম ওই জঙ্গলে একটি শক্তিশালী সিংহ আছে। তুমি চিন্তা করো না, আজ ওই সিংহকে যেভাবেই হোক আমরা ধরে নিয়ে আসব। তারপর ওটাকে বিক্রি করে যা টাকা পাবো আমরা চারজনে মিলে সেটা সমানভাবে ভাগ করে নেব। সেদিন রাতের বেলাতে শিকারীরা তাদের শিকার ধরার জিনিস নিয়ে সেই জঙ্গলে গিয়ে উপস্থিত হয়। আমার মনে হয় খাঁচাটাকে এখানে রাখলে ভালো হবে, কারণ এই জায়গাটা জঙ্গলের অন্য সব জায়গা থেকে একটু বেশি অন্ধকার, কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। তাই এখানে খাঁচাটিকে পেতে তার ভেতর একটু মাংস রেখে দিলে সেই সিংহ অনায়াসই অন্ধকারে ভুল করে খাঁচায় আটকা পড়ে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। দাঁড়াও, আমি আর রামু মিলে খাঁচাটিকে ভালোভাবে বসিয়ে দিই। তারপর দুজন শিকারী মিলে খাঁচাটিকে ভালোভাবে বসিয়ে দেয়, আর তাদের ধারণাই ঠিক হয়। অন্ধকারে খাঁচাটিকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তারপর তারা তিনজনে মিলে সেখান থেকে চলে যায়। রাত তখন অনেক গভীর। এদিকে সিংহ নিজের এলাকা ঘুরে দেখতে দেখতে গর্বভরে হাঁটছিল। ঠিক তখনই তার নাকে একটি গন্ধ ভেসে আসে। নাকে যেন কিছু একটার গন্ধ ভেসে আসছে। হ্যাঁ, আমি ঠিক ধরেছি, এটা তো মাংসের গন্ধ বলে মনে হচ্ছে। গন্ধটা ওই দিক থেকে আসছে বলে মনে হচ্ছে। যাই তো, একবার গিয়ে দেখে আসি। সে সেই গন্ধ অনুসরণ করে খাঁচাটির সামনে এসে উপস্থিত হয়, কিন্তু অন্ধকারের জন্য সে খাঁচাটিকে লক্ষ্য করে না। সিংহ মাংসটি খাবার জন্য যখনই খাঁচার ভিতরে পা রাখে, খাঁচার দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। কি? আমাকে ছাড়, ছাড় বলছি। এটা তো একটা খাঁচা। অন্ধকারে ভুল করে আমি খাঁচায় ঢুকে পড়েছি। এটা নিশ্চয়ই শিকারীদের চাল ছিল। না, এটা হতে পারে না। আমি এই জঙ্গলের রাজা। তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল। তার গর্জনের শব্দ শুনে ধীরে ধীরে আশেপাশে পশুরা জড়ো হতে লাগলো। এই, তোমরা সবাই দেখো, আমাদের শক্তিশালী রাজা শিকারীদের ফাঁদে আটকা পড়েছে। এতদিন অন্যদের দুর্বল বলতো, আজ নিজেই অসহায় হয়ে গেছে। ভালোই হয়েছে, এবার বেটার শিক্ষা হবে। তারপর শিয়াল ধীরে ধীরে সিংহের দিকে এগিয়ে যায়। রাজামশাই, আজ আপনার সমস্ত শক্তি কোথায় গেল? নিজেকে ঠিক খুব শক্তিশালী ভাবতেন আপনি। চুপ, আমাকে এখান থেকে বের করো। ঠিক তখনই সেখানে হরিণী আসে আর রাজাকে উদ্দেশ্য করে বলে, আমার ছেলেও এভাবেই কাঁদছিল রাজামশাই। তখন তো আপনার তার প্রতি একটুও দয়া হয়নি, বরং আপনি তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। আমাকে এখান থেকে বের করো, আমাকে বাঁচাও। সকালে মানুষ এলে ওরা আমাকে মেরে ফেলবে। কেন বাঁচাবো আপনাকে? আপনি তো কখনো কাউকে বাঁচাননি। আমরা দুর্বল, তাই না? আপনি তো নিজেকে অনেক শক্তিশালী ভাবেন। তাহলে নিজেই নিজেকে আজ বাঁচিয়ে নিন। এক এক করে সবাই সেখান থেকে চলে যেতে লাগলো। সিংহ এবার সত্যিই ভয় পেয়ে গেল। না, আমাকে একা রেখে যেও না। চারদিকে আবার নিস্তব্ধতা নেমে এলো। খাঁচার মধ্যে আটকে থাকা সিংহের ভারী শ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর পর সে হুঙ্কার করতে থাকে। রাত আরো গভীর হলো, আর এদিকে অমল হাতে কুঠার নিয়ে সেই দিকেই এগিয়ে আসছিল। সিংহটির গর্জনের আওয়াজ শুনে অমল তখন বলে, এই গভীর রাতে এটা আবার কিসের গর্জন ছিল? শব্দটা তো ওই দিক থেকে আসছে। যাই তো একবার গিয়ে দেখি। সে সামনে এগোতেই হঠাৎ থমকে দাঁড়ালো। এ তো
সিংহ? সিংহ ক্লান্ত চোখে তার দিকে তাকালো। সিংহ গর্জন করার চেষ্টা করলেও এবার তার গলায় আগের মতো শক্তি ছিল না। মানুষ কাছে আসবি না। অমল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আমার কি সিংহটিকে সাহায্য করা উচিত? আর সিংহটিকে আমার কেন জানি চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে, এটা তো সেই সিংহ যার বাচ্চাকে আমার বাবা শিকার করেছিল। কিন্তু সিংহটিকে সাহায্য করার পর যদি আমার উপর আক্রমণ করে, কিন্তু যদি সিংহটিকে আমি এখানে রেখে চলে যাই, তাহলে কাল সকালে গ্রামের মানুষেরা এসে ওকে মেরে বাজারে বিক্রি করে দেবে। অমল গভীর চিন্তায় পড়ে গেল। চারদিকে তখন ঘন অন্ধকার, দূরে ঝিঁঝি পোকার শব্দ, আর মাঝে মাঝে সিংহের কষ্ট ভরা গর্জন শোনা যাচ্ছিল। না, এটা হতে দেওয়া যাবে না। আমি ওকে কথা দিয়েছিলাম, ও বিপদে পড়লে আমি ওকে সাহায্য করব। এইভাবে কাউকে মৃত্যুর মুখে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। আমাকে এই সিংহটিকে বাঁচাতে হবে। দেখো, আমি তোমাকে মুক্ত করার চেষ্টা করছি, কিন্তু তুমি আমাকে আক্রমণ করবে না। কথা দাও। তুমি তুমি কি সত্যিই আমাকে বাঁচাবে? আমি কথা দিচ্ছি, আমি তোমার কোনো ক্ষতি করব না। তারপর অমল নিজের কুঠার দিয়ে খাঁচার দরজাটিতে আঘাত করতে শুরু করল। ঠিক তখনই জঙ্গলের পশুরা সেখানে উপস্থিত হয়। ওই মানুষটা কি সত্যিই রাজাকে বাঁচাচ্ছে? মানুষ হয়েও এত দয়া কিভাবে থাকতে পারে? কারণ সব মানুষ এক নয়, আর আসল শক্তি কাউকে অত্যাচার করা নয়, বরং দয়া দেখানোটাই হলো সবচেয়ে বড় শক্তি। শেষ পর্যন্ত অনেক কষ্টে অমল খাঁচার দরজাটি খুলতে সক্ষম হয়। তারপর সিংহটি খাঁচা থেকে বেরিয়ে আসে। সিংহ চুপচাপ অমলের দিকে তাকিয়ে রইল। তার জীবনে এই প্রথম কেউ নিজের বিপদ জেনেও তাকে সাহায্য করছে। আজ তুমি চাইলে আমাকে মরতে দিতে পারতে, কিন্তু তুমি তা করোনি। আমি কখনোই কাউকে বিপদে দেখে পালিয়ে যেতে শিখিনি। আমি সারা জীবন সবাইকে ভয় দেখিয়েছি, নিজেকে সবচেয়ে শক্তিশালী ভাবতাম। কিন্তু আজ বুঝলাম, সত্যিকারের শক্তি অন্যকে কষ্ট দেওয়ায় নয়, তাকে রক্ষা করার মধ্যে। যদি আপনি এটা আগে বুঝতেন, তাহলে আমার সন্তান আজ বেঁচে থাকতো মহারাজ। এই কথা শুনি সিংহ একদম চুপ হয়ে গেল। তার চোখে প্রথমবারের মতো অপরাধ বোধ দেখা দিল। আমি তোমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী। আমাকে পারলে ক্ষমা করে দিও হরিণী। আজ থেকে এই জঙ্গলে আর কোনো দুর্বল প্রাণী আমার ভয়ে থাকবে না। আমি আর অত্যাচারী রাজা হয়ে থাকতে চাই না। এখন থেকে আমি সবাইকে রক্ষা করতে চাই। অমল, আজ তুমি শুধু আমার জীবনই বাঁচাওনি, আমার মনটাকেও বদলে দিয়েছ। মনে রেখো, সবাইকে ভয় দেখিয়ে নয়, ভালোবেসে জয় করতে হয়। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করে দিও। আর প্রতি মুহূর্তে এমন মজার মজার গল্প পেতে আমাদের এই এসবি স্টোরিজ বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গত ভিডিওতে সুলেমান ও আনমল কমেন্ট করেছিলেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আর বন্ধুরা, তোমরাও যদি চাও তোমাদের নামও আমি আমার ভিডিওটি নিই, তাহলে একটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আজকের জন্য টাটা।